বন্ধুরা, কল্পনা করুন এক গোপন অভিযানের দৃশ্য, যেখানে জেলা প্রশাসক সাহেব ভেষ বদলে একটি চৌমাথায় একটি প্রাচীন গাছের তলায় সাফরন রঙের বস্ত্র পরিহিত, হাতে পুরনো জলপাত্র নিয়ে নিশ্চুপ বসে আছেন। কোনো ব্যক্তিরই অনুমান ছিল না যে এই ব্যক্তি কোনো সাধারণ তপস্বী নয়, বরং এলাকার সর্বোচ্চ কর্মকর্তা। কিছু সময় পর সেখানে একটি অভদ্র পুলিশ ইন্সপেক্টর উপস্থিত হয়, যে নিত্যদিনের মতো সাধারণ মানুষজনকে উত্ত্যক্ত করছিল। সে জেলা প্রশাসক সাহেবের কাছ থেকেও অর্থ দাবি করল। যখন জেলা প্রশাসক সাহেব অর্থ প্রদানে অসম্মতি জানালেন, তখন সেই পুলিশ ইন্সপেক্টর মধ্য চৌমাথায় সমস্ত লোকের সামনে জেলা প্রশাসক সাহেবকে শক্তিশালী চড় কষিয়ে দিল এবং অত্যন্ত নিকৃষ্টভাবে লাঞ্ছিত করল, যা দেখে জেলা প্রশাসক সাহেবের পায়ের নিচের ভূমি যেন সরে গেল। এবং এই কাহিনীটি সম্পূর্ণভাবে শ্রবণ করার পর আপনার দেহের লোমকূপ সকল উঠে দাঁড়াবে। বন্ধুরা, আপনাদের স্বাগতম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করার পূর্বে আপনাদের নিকট একটি সামান্য অনুরোধ রাখছি। আপনি আমাদের এই ভিডিওটি কোন স্থান থেকে পর্যবেক্ষণ করছেন? দিল্লি, মুম্বাই, ইউপি, বিহার, কলকাতা, দুবাই, লন্ডন অথবা আমেরিকা থেকে? আপনি আপনার নাম সহ শহরের নামটি মন্তব্য বাক্সে অবশ্যই উল্লেখ করুন, কারণ আপনার নাম এবং আপনার শহরের তথ্য জানা আমার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ বন্ধুরা, যখন আমি আপনার নাম এবং শহর পাঠ করি, তখন একটি অসাধারণ আনন্দ অনুভূত হয়। মনে হয় আপনি আমার নিজস্ব পরিজন। সাথীরা, আজ আমি আপনাদের কাছে এটি বলবো না যে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কিন্তু আপনাদের হাত জোর করে বিনীতভাবে আবেদন করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দর্শন করুন, কারণ এই কাহিনীর পর আপনার অন্তরে এমন একটি জ্বালা প্রজ্বলিত হবে যে আপনি প্রতিটি অসম্মানের বিপক্ষে উঠে দাঁড়ানোর দৃঢ়তা নিজের মধ্যে উপলব্ধি করবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আর সময় অপচয় না করে আরম্ভ করি আজকের সর্বাধিক বিশাল এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ কাহিনী। বন্ধুরা, এই কাহিনীর উদ্ভব মধ্যপ্রদেশের একটি ক্ষুদ্র নগর বিষ্ণুপুর থেকে ঘটে। বন্ধুরা, একটি দাহকারী মধ্যাহ্ন ছিল। সূর্যের কিরণ এতটাই প্রখর যে পথগুলি গরম তাওয়ার ন্যায় দগ্ধ হচ্ছিল, এবং সেই দাহের মধ্যে একটি তপস্বী তার অপরিষ্কার কুচকানো পোশাকে একটি চৌমাথায় একটি গাছের ছায়ায় উপবিষ্ট ছিল। তার মুখমণ্ডল দগ্ধপ্রায় ছিল, নয়নে অবসাদ সুস্পষ্ট ছিল, কিন্তু তথাপি তার ওষ্ঠে রাম রামের উচ্চারণ ছিল। কোনো অভিযোগ নেই, কোনো ক্রোধ নেই, শুধু তৃপ্তি। আপনি কি কখনো এমন নির্মলতা প্রত্যক্ষ করেছেন, যেখানে সকল কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, তথাপি অন্তরে কোনো ঝড়ঝঞ্ঝা নেই? কিন্তু কি এই পৃথিবী এমন আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে? না। সেই চৌমাথায় যেখানে সেই তপস্বী উপবিষ্ট ছিল, নিত্য একটি পুলিশ ইন্সপেক্টর আগমন করত, ভারী পোশাকে অহমিকায় পূর্ণ, নয়নে অভিমান এবং হস্তে লাঠি। সেই পুলিশ ইন্সপেক্টরের জন্য প্রতিটি দরিদ্র শুধুমাত্র একটি সুযোগ ছিল, আদায়ের অপশব্দ প্রয়োগের এবং স্বীয় বল প্রদর্শনের। সেই দিনটিতেও সে উপস্থিত হল। তার দৃষ্টি তপস্বীর উপর নিপতিত হল। প্রথমত হাসল, তারপর তপস্বীকে দেখে উচ্চারণ করল, আর বাবা, ভিক্ষা কতটা লাভ করেছ আজ? তপস্বী হাস্যমুখে বলল, পুত্র, আমি ভিক্ষুক নই, তপস্বী। আমাকে যা প্রাপ্ত হয় ঈশ্বরের অনুগ্রহ মনে করে সংরক্ষণ করি। কি এতটা উচ্চারণ করা যথেষ্ট ছিল? না। পুলিশ ইন্সপেক্টর ক্রুদ্ধ হয়ে উঠল, বলল, ঈশ্বরের অনুগ্রহ আলাদাভাবে সংরক্ষণ করো। প্রথমে আমার জন্য অনুগ্রহ বের করো, 1200 রুপি প্রদান করো, অন্যথায় কিন্তু। যখন তপস্বী অর্থ প্রদানে অস্বীকৃতি জানালা, তখন পরবর্তী মুহূর্তেই তার গণ্ডে একটি প্রচণ্ড চড় আঘাত করল, এবং সেই পুলিশ ইন্সপেক্টর সেই তপস্বীকে মধ্য চৌমাথায় লাঞ্ছনা করে সেই গাছের তলা থেকে তাড়িয়ে দিল। কি এটাই সেই ভারত যেখানে সন্তদের পূজ্য বলে গণ্য করা হতো? কি এটাই সেই সমাজ যেখানে তপস্বী সন্তদের থেকে বিদ্যাগ্রহণের রীতি ছিল? তপস্বীর নয়ন জলে পূর্ণ হল, কিন্তু সে থামল না। সে নীরবে উঠল, তার জলপাত্র সংগ্রহ করল এবং কিছু না উচ্চারণ করে থানার দিকে প্রস্থান করল। কি তাকে অবগত ছিল যে সেখানেও লাঞ্ছনা লাভ করবে? সম্ভবত হ্যাঁ, কিন্তু কি কোনো ব্যক্তি প্রত্যাশার সহায়তায় জীবনযাপন করে না? যখন সে থানায় পৌঁছাল, তখন সেখানে উপবিষ্ট কর্মকর্তারা তাকে ঊর্ধ্ব থেকে অধো পর্যন্ত নিরীক্ষণ করল, যেন কোনো পোকামাকড়। সে হাত জোর করে বলল, পুলিশ ইন্সপেক্টর জি, আমাকে আঘাত করেছে, বিনা কারণে কি আমাকে ন্যায় লাভ হবে? স্টেশন অফিসার হাস্য করে উঠল, এখন এরাও ন্যায় দাবি করতে আরম্ভ করেছে, চলো প্রস্থান করো এখান থেকে। যদি পুনরায় কখনো থানার নিকটে প্রত্যক্ষ হও, তাহলে আরও আঘাত লাভ করবে। এবং তারপর তাকে ধাক্কা প্রদান করে বহির্গত করা হলো।
বিবেচনা করুন, যখন একটি দরিদ্র ব্যক্তি বিধানের দ্বারে যায় এবং তাকে সেখান থেকেও ধাক্কা লাভ হয়, তাহলে সে কোথায় যাবে? কিন্তু সেই তপস্বী পরাজয় স্বীকার করেনি। তার নয়নের জল এখন প্রমাণস্বরূপ হয়ে উঠেছে। তার কষ্ট এখন শুধুমাত্র ব্যক্তিগত নয়, সে এখন সমগ্র প্রণালীর উপর প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। সে স্থির করেছে যে এখন সে সরাসরি জেলা প্রশাসকের নিকট যাবে। কি তাকে প্রত্যাশা ছিল যে সেখানে শ্রবণ হবে, অথবা শুধুমাত্র এটাই অন্তিম পথ অবশিষ্ট ছিল? সে কম্পমান পাদযুগলে, শুষ্ক ওষ্ঠ এবং কম্পিত কণ্ঠস্বর সহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে প্রস্থান করল। এবং এই যাত্রা শুধুমাত্র একটি ব্যক্তির নয়, এই যাত্রা ছিল একটি সম্পূর্ণ ব্যবস্থাকে দর্পণ প্রদর্শনের। কয়েক ঘণ্টা পরে সেই তপস্বী জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বারে পৌঁছাল। জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বার ভারী ছিল, যেন কোনো প্রাসাদের প্রবেশপথ, এবং তার সম্মুখে দণ্ডায়মান সেই তপস্বী, যার বয়স তার স্কন্ধকে অবনত করেছে এবং আত্মা তার মুখমণ্ডলকে তপস্যাময় করে তুলেছে। সেখানে দণ্ডায়মান রক্ষীরা তাকে দেখে হাস্য করে বলল, বাবা, এটি সরকারি কার্যালয়, এখানে কোনো ভোজন সভা চলছে না। কিন্তু সেই তপস্বী শুধুমাত্র একটি কথা উচ্চারণ করল, আমি জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক, কিছু বলতে চাই তাদের। রক্ষীরা হাস্যে উড়িয়ে দিল। তথাপি সেই তপস্বী জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বারের সম্মুখে কিছু দূরত্বে এই প্রতীক্ষায় উপবিষ্ট হয় যে যখনই জেলা প্রশাসক সাহেব কার্যালয় থেকে বহির্গত হবেন, তখন আমি আমার কথা তাদের জানাব। কিছুক্ষণ সেই তপস্বী জেলা প্রশাসক সাহেবের কার্যালয়ের সম্মুখে উপবিষ্ট রইল, কিন্তু যেই জেলা প্রশাসক সাহেবের দৃষ্টি সেই তপস্বীর ওপর নিপতিত হল, জেলা প্রশাসক সাহেব তাকে তার কার্যালয়ে আহ্বান করলেন। কি এটি ঈশ্বরের ষড়যন্ত্র ছিল, অথবা সেই কষ্ট এতটা খাঁটি ছিল যে প্রবেশপথগুলি স্বয়ং উন্মুক্ত হয়ে গেল? যখন তপস্বী জেলা প্রশাসক সাহেবের সম্মুখে উপবিষ্ট হল, তখন তার নয়ন থেকে জলধারা প্রবাহিত হতে লাগল। সে একটি করে একটি কথা জানাল, কিভাবে একটি পুলিশকর্মী তাকে অবমানিত করেছে, কিভাবে থানায় তাকে অবমাননা করে বহির্গত করা হয়েছে। জেলা প্রশাসক সাহেব নির্মল ছিলেন, কিন্তু তার নয়নে একটি জ্বালা ছিল, সেই জ্বালা যা শুধুমাত্র একটি সত্যবাদী কর্মকর্তার আত্মায় প্রজ্বলিত হয়, যখন তাকে তার স্বীয় ব্যবস্থার অপরিচ্ছন্নতা অনুভূত হয়। কি একটি জেলা প্রশাসকের নিকট এতটা সময় থাকে যে সে স্বয়ং অনুসন্ধান করবে? অধিকাংশ পরিস্থিতিতে না, কিন্তু এবার কিছু ভিন্ন ছিল। এটি একটি সাধারণ অভিযোগ নয়, এটি সেই ব্যবস্থার ওপর সরাসরি প্রহার যা সে স্বয়ং সততার সাথে পরিচালনা করছিলেন। জেলা প্রশাসক সাহেব সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন এই বিষয়টি আমার ডেস্কে নয়, আমার নয়নের সম্মুখে সমাধান হবে। এবং তিনি এমন করলেন যা সম্ভবত কোনো কর্মকর্তা করে না। তিনি সেই তপস্বীর ভেষ গ্রহণ করলেন, সেই স্যাফরন রঙের বস্ত্র, সেই অপরিষ্কার চাদর, সেই পাদুকা যার সেলাই উন্মুক্ত হয়ে গিয়েছে, এবং হস্তে একটি প্রাচীন জলপাত্র। এখন কোনো ব্যক্তি জানতে পারবে না যে এই তপস্বীর নয়নের পশ্চাতে সেই দৃষ্টি লুকায়িত যা সমগ্র এলাকার ভাগ্য রচনা করে। কিন্তু কি এটি সঠিক পদ্ধতি ছিল? কি একটি জেলা প্রশাসকের এভাবে পথে অবতরণ করা যুক্তিযুক্ত ছিল? সম্ভবত না, কিন্তু কখনো কখনো কিছু ভুল অপরিহার্য হয় যাতে বিশাল সত্য প্রকাশিত হয়। পরের দিনেই ঠিক সেই চৌকে, যেখানে পূর্বে একটি তপস্বীর অবমাননা ঘটেছে, এখন সেই দৃশ্য পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু এবার তপস্বী কোনো সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং জেলা প্রশাসক। তিনি নীরবে একটি কোণে গিয়ে উপবিষ্ট হলেন, রাম নামের জপ আরম্ভ করলেন, এবং কিছুক্ষণ পরেই সেই পুলিশ ইন্সপেক্টর সেই অভিমান এবং ক্রোধ সহ উপস্থিত হল। তার দৃষ্টি যেই জেলা প্রশাসক সাহেবের ওপর নিপতিত হল, সে বিনা কোনো করুণায় স্বর উত্থাপন করল, ও আবার একটি নতুন বাবা উপস্থিত হয়েছে উপার্জনের জন্য, চলো ওঠো, এটি কোনো তপস্যা স্থল নয়, এটি আমার অঞ্চল। জেলা প্রশাসক সাহেব কিছু উচ্চারণ করলেন না, মস্তক অবনত করে নিরীক্ষণ করলেন। কি এখনও পুলিশ ইন্সপেক্টরকে সন্দেহ উত্থাপিত হওয়া উচিত ছিল? সম্ভবত না, কারণ তাকে তো অভ্যাস ছিল প্রতিটি দরিদ্রকে নিচু প্রদর্শনের। তখন পুলিশ ইন্সপেক্টর নিকটবর্তী হল এবং বলল, অর্থ বের করো, এখানে উপবিষ্ট হওয়ার ভাড়া রয়েছে। যখন জেলা প্রশাসক সাহেব অস্বীকৃতি জানালেন, তখন পুলিশ ইন্সপেক্টর তাদের ধাক্কা প্রদান করল এবং চড় আঘাত করল, একটি এমন চড় যা সম্ভবত সমগ্র প্রণালীকে কম্পিত করার মতো ছিল। কি সে চিন্তা করেছে যে যাকে সে তপস্বী বলে মনে করছে সে তার সর্বোচ্চ কর্মকর্তা? জেলা প্রশাসক সাহেব তথাপি কিছু উচ্চারণ করলেন না। তিনি নীরবে উঠলেন এবং থানার দিকে প্রস্থান করলেন।
এখন এই কাহিনীর সর্বাধিক তিক্ত সত্য প্রকাশিত হতে চলেছে। কি এখনও থানায় তাদের ন্যায় লাভ হবে, অথবা সেই আচরণ পুনরাবৃত্তি হবে যা সেই প্রথম তপস্বীর সাথে ঘটেছে? এই প্রশ্নগুলি এখন মস্তক উত্থাপন করতে লাগল এবং উত্তর লাভ হতে চলেছে। অত্যন্ত প্রবল শৈলীতে জেলা প্রশাসক সাহেব তপস্বীর ভেসে থানার দ্বারে পৌঁছালেন। সেই থানা যেখানে পূর্বে সেই প্রকৃত তপস্বীকে ধাক্কা প্রদান করে বহির্গত করা হয়েছে। সূর্য মস্তকে ছিল, কিন্তু অন্তরে দণ্ডায়মান অত্যাচারের প্রাচীর তার থেকে অনাধিক দগ্ধ হচ্ছিল। যেই তিনি থানার ধারে পাদার্পণ করলেন, একটি কনস্টেবল তাদের দূরবর্তী থেকেই প্রত্যক্ষ করল। নয়নে সেই অহমিকা, সেই অবজ্ঞা। আবে ও বাবা, এটি মন্দির নয়, থানা, চলো প্রস্থান করো এখান থেকে, অন্তর্গত হওয়ার অনুমোদন নেই। জেলা প্রশাসক সাহেব নির্মল স্বরে বললেন, আমাকে স্টেশন অফিসারের সাথে সাক্ষাৎ করতে হবে, সেই আমাকে আহ্বান করেছে। কি এতটা বিনয়ীভাবে উচ্চারিত কথা সেই কনস্টেবলকে বিবেচনা করতে বাধ্য করবে? না, কারণ যেখানে অহমিকা নয়নীপট্টি বন্ধন করে সেখানে মুখমণ্ডল প্রত্যক্ষ হয় না, শুধুমাত্র পোশাক নিরীক্ষিত হয়। কনস্টেবল অন্তর্গত হল এবং স্টেশন অফিসারকে বলল, সাহেব, কোনো বাবা উপস্থিত হয়েছে, বলছে আপনি আহ্বান করেছেন। স্টেশন অফিসারের ললাট দগ্ধ হয়ে উঠল। কি, আমি কখন আহ্বান করেছি কোনো বাবাকে? আজকাল এই ভিক্ষুক জাতীয় লোকেরাও স্বয়ংকে ভিআইপি বলে মনে করতে আরম্ভ করেছে। এবং ক্রোধে পূর্ণ স্টেশন অফিসার দ্বারের দিকে দ্রুতগতিতে গেল। কি, আপনার মনে হয় এখন কোনো ব্যক্তি সংযত হবে যে সম্ভবত এখন অন্তর গলে যাবে? না, যেই স্টেশন অফিসার বহির্গত হয়ে পাদার্পণ করল এবং জেলা প্রশাসক সাহেবকে দেখল তপস্যের ভেসে মস্তক অবনত করে হাত জোড় করে দণ্ডায়মান, তখন বিনা একটি ক্ষণ অপচয় করে তার গণ্ডে একটি প্রচণ্ড চর প্রদান করল। প্রত্যেকে থানায় অন্তর্গত করে। চলো অন্তর্গত হয়ে আজ তোকে শাস্তি প্রদান করব। বিনা পরিচিতি, বিনা প্রশ্ন, শুধুমাত্র পোশাকের ক্রোধ এবং সেই চরের সাথে জেলা প্রশাসক সাহেবকে অন্তর্গত করে একটি বন্ধ কক্ষে বন্দী করা হল। কি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে সে কে? না, কারণ যখন মানুষ স্বয়ংকে ঈশ্বর বলে মনে করতে আরম্ভ করে তখন সে প্রশ্ন করা ত্যাগ করে। কক্ষের অন্তরে অন্ধকার ছিল, কিন্তু এখন এই অন্ধকার সেই কর্মকর্তার অন্তরের প্রকাশকে রোধ করতে পারল না। জেলা প্রশাসক সাহেবের হাস্যধ্বনিত হতে লাগল। প্রথমে মন্দ, তারপর তীব্র হয়ে উঠল, এতটা তীব্র যে থানার সমগ্র কর্মীবৃন্দ শ্রবণ করল। কনস্টেবল দ্রুতগতিতে স্টেশন অফিসারের নিকট গেল। সাহেব, বাবা তো হাস্য করছে প্রচণ্ডভাবে, মনে হয় উন্মাদ। স্টেশন অফিসার দ্বার উন্মুক্ত করল এবং অন্তর্গত হল। আবে, হাস্য করছিস কেন? তোকে আঘাত লাভ হবে। কিন্তু উত্তরে যা উদ্ভূত হল তা সকলকে ভূমিতে সমাহিত করল। জেলা প্রশাসক সাহেব হাস্য করে বললেন, আবে, আমাকে পরিচিত করিস না তু? দেখ, সঠিকভাবে আমি কোনো তপস্বী নই, এই এলাকার জেলা প্রশাসক। এবং তখনই তিনি তার চশমা পরিধান করলেন, তার প্রকৃত মুখমণ্ডলের ভাব গ্রহণ করলেন। এবং যেই বাক্য সমাপ্ত হল, স্টেশন অফিসারের শ্বাস যেন স্থির হয়ে গেল। কি, আপনি বিবেচনা করতে পারেন সেই ক্ষণে থানার অন্তরে কেমন নীরবতা বিদ্যমান ছিল? যেখানে একটি ক্ষণ পূর্বে সকলে তাদের অহমিকায় ছিল, এখন তাদের পাত থেকে ভূমি সরে গিয়েছে। স্টেশন অফিসারের নয়ন বিস্ফারিত হয়ে রইল। কনস্টেবল কম্পমান হস্তে সেলাম প্রদান করল এবং সমগ্র থানা একটি ক্ষণে নীরব হয়ে গেল। কিন্তু কি এখন ক্ষমা প্রার্থনা দিয়ে বিষয়টি সমাধান হয়ে যাবে? কি, একটি ক্ষমা করুন সাহেব, সেই চরের হিসাব পরিশোধ করতে পারবে? থানার পরিবেশ সম্পূর্ণ স্থির হয়ে গেল। প্রত্যেকে যেন শ্বাস গ্রহণ ভুলে গিয়েছে। যে তপস্বীকে কিছুক্ষণ পূর্বে চর আঘাত করা হয়েছে সে এখন তার পরিচয় সহ সমগ্র থানার সম্মুখে দণ্ডায়মান। এলাকার সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসক সাহেব একটি দৃষ্টি স্টেশন অফিসারের উপর নিক্ষেপ করলেন এবং সেই দৃষ্টি কোনো খড়গের থেকে কম ছিল না। কি, এটাই তোমাদের কর্তব্য? তার স্বর নির্মল ছিল, কিন্তু সেই নির্মলতার অন্তরে যে জ্বালা ছিল তা সমগ্র থানার ভিত্তি কম্পিত করার মতো ছিল। কি, এটাই তোমাদের ন্যায়? কি দরিদ্রদের প্রহার করা, তাদের অপশব্দ প্রয়োগ করা, তাদের উপহাস করা, এটাই পুলিশের কর্ম? স্টেশন অফিসারের ওষ্ঠ কম্পিত ছিল। ঘাম ললাট থেকে টপকাচ্ছে। সে হাত জোর করে নিল। সাহেব, ভুল ঘটে গিয়েছে, পরিচিত করতে পারিনি। কিন্তু কি পরিচিতির প্রয়োজন? মানবতার জন্য হয়। কি কোনো দরিদ্র, কোনো তপস্বী, কোনো সাধারণ নাগরিক এতটা তুচ্ছ যে তাকে শুধুমাত্র তার পোশাক থেকে বিচার করা হয়? জেলা প্রশাসক সাহেব কোনো উত্তর প্রদান করলেন না। তিনি পকেট থেকে একটি নথি বের করলেন, যার ওপর পূর্ব থেকেই সকল কিছু প্রস্তুত ছিল। সাসপেনশন নির্দেশ। তোমরা মনে করো এটি প্রথমবার ঘটেছে? না, এই অভিযোগগুলি পূর্বেও এসেছে, কিন্তু আজ আমি স্বয়ং প্রত্যক্ষ করেছি।
এখন তোমাদের পোশাকে থাকা এই ব্যবস্থার জন্য লাঞ্ছনা হবে। একটি করে একটি জেলা প্রশাসক সাহেব নির্দেশ পাঠ করলেন। স্টেশন অফিসার সাসপেন্ড, পুলিশ ইন্সপেক্টর সাসপেন্ড, সেই কনস্টেবল যে দ্বারে রোধ করেছে তাদের সাসপেন্ড, এবং সেই নামের তালিকা বৃদ্ধি পেতে লাগল, যেন প্রত্যেক পৃষ্ঠা একটি করে একটি অপরাধের প্রমাণ। কি এটি সেই দিন যখন ক্ষমতা তার নয়ন উন্মুক্ত করল, অথবা সেই দিন যখন একটি তপস্বীর নীরবতা সমগ্র ব্যবস্থার ভিত্তি কম্পিত করল? যেই জেলা প্রশাসক সাহেব নথি টেবিলে স্থাপন করলেন, সমগ্র থানা একটি সারিতে তাদের সম্মুখে অবনত হল। সকলের মুখে একই কথা, ক্ষমা করুন সাহেব, অন্তিম সুযোগ প্রদান করুন। কিন্তু এবার কোনো করুণা ছিল না। সেই চর যা কোনো তপস্বীর আত্মমর্যাদায় আঘাত করেছে, তা এখন কোনো অজুহাতে দমিত হতে পারে না। জেলা প্রশাসক সাহেব বললেন, যখন একটি সাধারণ নাগরিক এই থানায় আগমন করে এবং তাকে ন্যায়ের স্থলে ভীতি লাভ হয়, তখন বোঝো যে পুলিশের প্রকৃত মুখমণ্ডল মৃতপ্রায় হয়ে গিয়েছে, এবং আমি এই মৃতদেহকে পচিত রাখতে পারি না। তার কথায় সেই বল ছিল যা প্রত্যেক সেই ব্যক্তির অন্তরের স্বর, যাকে কখনো লাঞ্ছিত করা হয়েছে, কখনো প্রত্যাখ্যাত করা হয়েছে। স্টেশন অফিসারের নয়ন থেকে জল নির্গত হচ্ছে। পুলিশ ইন্সপেক্টর এখন জানতে ছিল, কিন্তু জেলা প্রশাসক সাহেবের মুখমণ্ডল কঠিন ছিল। যদি আমি তোমাদের ক্ষমা প্রদান করি, তাহলে প্রত্যেক সেই ব্যক্তি যে আজ এই থানার ভীতিতে নীরব উপবিষ্ট আছে, তার স্বর চিরকালের জন্য লুপ্ত হয়ে যাবে। আমি এমন অপরাধ করতে পারি না। এবং এতটা উচ্চারণ করে তিনি ঘুরলেন এবং বহির্গত হলেন। পশ্চাতে থানায় শুধুমাত্র নীরবতা অবশিষ্ট ছিল, একটি এমন নীরবতা যাতে লজ্জা, অনুশোচনা এবং ভীতি সকল কিছু সমাহিত হয়ে গিয়েছে। জেলা প্রশাসক সাহেব যেই থানা থেকে বহির্গত হলেন, খবর বনাঞ্চলে অগ্নির ন্যায় বিস্তার লাভ করল। জেলা প্রশাসক তপস্বীর ভেষ গ্রহণ করে পুলিশের প্রকৃত রূপ উন্মোচিত করলেন। এই খবর প্রত্যেক গলিতে, প্রত্যেক চৌমাথায় মানুষজনের জিহ্বাই ছিল। সেই মানুষেরা যারা এখন পর্যন্ত নীরব ছিল, যারা থানার নামে ভয়ভীত ছিল, যাদের বুকে বছরের কষ্ট দমিত ছিল, আজ প্রথমবার উন্মুক্ত অন্তরে উচ্চারণ করতে লাগল। কি কখনো কোনো ব্যক্তি চিন্তা করেছে যে স্বয়ং জেলা প্রশাসক সাহেব এভাবে ভেষ পরিবর্তন করে দুর্নীতির মূলে অবতরণ করবেন? এটি শুধুমাত্র একটি পদক্ষেপ নয়, এটি একটি বার্তা যে এখন অসম্মানের বিপক্ষে যুদ্ধ শুধুমাত্র বিচারালয়ে নয়, মানুষজনের মধ্যেও যুদ্ধ করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তার বিক্রেতা, শ্রমিক এবং সেই বৃদ্ধ যে নিত্য থানার বাইরে উপবিষ্ট থাকত, সকলের মুখমণ্ডলে একটি ভিন্ন চকচকে ছিল। কি এটি শুধুমাত্র ন্যায় লাভের আনন্দ ছিল, অথবা সেই আত্মমর্যাদা যা বছর ধরে দমিত হচ্ছিল, আজ পুনরায় মস্তক উচ্চাপিত করেছে? জেলা প্রশাসক সাহেব এই ঘটনাকে গোপন রাখার পরিবর্তে সর্বজনীনভাবে স্বীকৃতি দিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বিনা দ্বিধায় সকল কিছু জানালেন। হ্যাঁ, আমি তপস্বীর রূপ গ্রহণ করেছিলাম। আমি পর্যবেক্ষণ করতে চাইছিলাম যে একটি সাধারণ ব্যক্তিকে কিভাবে ব্যবহার করা হয়, এবং যা প্রত্যক্ষ করলাম তা আমাকে কম্পিত করল। একটি সাংবাদিক জিজ্ঞাসা করল, স্যার, আপনার ভীতি অনুভূত হয়নি যে কোনো অঘটন ঘটতে পারে? জেলা প্রশাসক সাহেব হাস্য করলেন। যে ভয় পেয়েছে সে কখনো পরিবর্তন আনয়ন করতে পারে না। যদি আমিই ভয় পাই, তাহলে সাধারণ ব্যক্তির যুদ্ধ কে যুদ্ধ করবে? কি আপনি বিবেচনা করতে পারেন এই শব্দগুলির কি প্রভাব ঘটেছে? নগরের যুবকদের মধ্যে উত্তেজনা উদ্ভূত হল। সামাজিক মাধ্যমে সর্বত্র একই নাম, হিরো জেলা প্রশাসক। কি কখনো কোনো কর্মকর্তাকে জনসাধারণ এভাবে প্রশংসিত করেছে? সম্ভবত না। কিন্তু যখন কোনো কর্মকর্তা আসন থেকে নেমে ভূমিতে আগমন করে, তখন মানুষেরা তাকে বেবত্ব প্রদান করতে আরম্ভ করে। যে পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে, তাদের বিপক্ষে এখন বিভাগীয় অনুসন্ধান আরম্ভ হয়েছে। তাদের প্রাচীন মামলা উন্মুক্ত করা হচ্ছে এবং একের পর এক অন্ধকার কার্য সামনে আসছে। অনেক অন্যান্য ব্যক্তিও সামনে এল, যারা পূর্বে ভীতির কারণে নীরব ছিল, কিন্তু এখন উচ্চারণ করতে লাগল। কি কখনো তারা চিন্তা করেছে যে তাদের বক্তব্য শ্রুত হবে? এখন না শুধুমাত্র সেই থানার রূপ পরিবর্তিত হচ্ছে, বরং সমগ্র এলাকায় পুলিশের কর্মপদ্ধতির ওপর প্রশ্ন উত্থাপিত হতে লাগল। জেলা প্রশাসক সাহেব নির্দেশ প্রচার করলেন যে প্রত্যেক থানা চত্বরের বাইরে অভিযোগ বাক্স স্থাপন করা হবে এবং প্রত্যেক অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছাবে বিনা কোনো ছাঁকনির। কি এখনও কোনো দরিদ্র ন্যায় থেকে বঞ্চিত থাকবে? নগরের প্রাচীরে পোস্টার স্থাপিত হতে লাগল। এখন ভীতি অনুভূত হবে না থানায় গমন করতে। বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে সেই ঘটনাকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আরম্ভ হল।
মানুষেরা তাদের সন্তানদের বলতে লাগল, পুত্র, সত্যবাদী কর্মকর্তা হও, যেমন আমাদের জেলা প্রশাসক সাহেব। কি আপনি কখনো প্রত্যক্ষ করেছেন যে একটি ঘটনা এতটা দূর পর্যন্ত প্রভাব বিস্তার করে? এটি শুধুমাত্র কাহিনী নয়, এটি পরিবর্তনের তরঙ্গ, এবং সেই তরঙ্গের নেতৃত্ব প্রদান করছিলেন একটি তপস্বী ভেষধারী জেলা প্রশাসক। যখন একটি তপস্বীর ভেষে ন্যায় স্বয়ং অত্যাচারের দুর্গে দস্তক প্রদান করেছে, তখন তার ধ্বনি শুধুমাত্র নগর পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না, রাজধানীর সচিবালয়ে উপবিষ্ট সরকার পর্যন্ত কথা পৌঁছাল। একটি জেলা প্রশাসক এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে যার দৃষ্টান্ত সমগ্র দেশে কমই প্রত্যক্ষ করা যায়। মুখ্যমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে প্রতিবেদন দাবি করল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী টুইট করে লিখলেন, এমন কর্মকর্তারাই ব্যবস্থায় পরিবর্তনের প্রত্যাশা জাগিয়ে তোলে। দুর্নীতির বিপক্ষে জেলা প্রশাসকের কার্যক্রম প্রশংসনীয়। কি আপনি কখনো চিন্তা করেছেন যে একটি থানার বিষয় সরাসরি মুখ্যমন্ত্রীর ভবনে পৌঁছাবে? কিন্তু যখন ন্যায় তার নয়ন দিয়ে পর্যবেক্ষণ করে, তখন তাকে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সে স্বয়ং তরঙ্গ হয়ে বিস্তার লাভ করে। সেখানে অন্য পক্ষে সেই পুলিশ কর্মীদের প্রকৃত রূপ ধীরে ধীরে প্রকাশিত হতে লাগল। অনুসন্ধানে অবগত হল যে পুলিশ ইন্সপেক্টর বিগত 2 বছর ধরে প্রত্যেক সপ্তাহে চৌমাথায় কর্তব্যের অজুহাতে দরিদ্রদের থেকে আদায় করছিল। যে তাকে অর্থ প্রদান করত না, তার বস্তু জব্দ করা হতো অথবা থানায় আহ্বান করে ভয় প্রদর্শিত হতো। স্টেশন অফিসারের বিপক্ষে পূর্ব থেকেই অনেক অভিযোগ বিদ্যমান ছিল, কিন্তু প্রত্যেকবার বিষয়টি দফারাফা করে দেওয়া হতো। কিন্তু এখন না, এখন সেই সময় উপস্থিত হয়েছে যখন পোশাকের আড়ালে লুকায়িত মুখমণ্ডলগুলিকে উন্মোচিত করা হচ্ছে। কি এটাই সেই পুলিশ যা সাধারণ জনসাধারণের সুরক্ষার জন্য নিয়োজিত হয়েছে? অথবা সে ভীতির প্রতিমূর্তি হয়ে উঠেছে, যা থেকে দরিদ্র এবং অসহায় মানুষেরা রাত্রিতেও ভয় পায়? জেলা প্রশাসক সাহেব শুধুমাত্র কার্যক্রমই করেননি, বরং সমগ্র এলাকার পুলিশ ব্যবস্থায় সংশোধনের অভিযান আরম্ভ করলেন। প্রত্যেক থানায় সিসিটিভির পর্যবেক্ষণ বাধ্যতামূলক করে দেওয়া হলো, মহিলা সহায়তা ডেস্কের অবস্থান সংশোধিত করা হলো এবং প্রত্যেক অভিযোগকারীর থেকে থানার আচরণের ওপর প্রতিক্রিয়া গ্রহণ করা আরম্ভ হলো। এতটুকু নয়, তিনি 1 মাসের অন্তরে সকল পুলিশ কর্মীদের কর্মশৈলীর গোপনীয় পর্যালোচনার নির্দেশ প্রদান করলেন। কি পূর্বে কোনো ব্যক্তি এমন করেছে? না, কারণ পরিবর্তনের আরম্ভ সর্বদা একটি স্ফুলিঙ্গ থেকে ঘটে, এবং এবার সেই স্ফুলিঙ্গ স্বয়ং জেলা প্রশাসক ছিলেন। সংবাদ মাধ্যম এই ঘটনাকে জাতীয় পর্যায়ে প্রকাশিত করল। সংবাদ চ্যানেলে বিতর্ক আরম্ভ হল, কি প্রত্যেক এলাকায় এমনই জেলা প্রশাসক প্রয়োজন? সামাজিক মাধ্যমে মানুষেরা ভিডিও নির্মাণ করে এই ঘটনার প্রশংসা করতে লাগল। শর্টস, রিলস এবং টুইটার থ্রেডে জেলা প্রশাসক সাহেব বীরের ন্যায় প্রত্যক্ষ হতে লাগল। অনেক পুলিশ কর্মকর্তাও অনুপ্রাণিত হল, আমাদেরও আমাদের ব্যবস্থাকে সংশোধিত করতে হবে। উচ্চারণ করতে লাগল, কি কখনো কোনো তপস্বীর ভেষে লুকায়িত একটি কর্মকর্তা এতটা বিশাল দৃষ্টান্ত হয়ে উঠবে? সম্ভবত তিনি স্বয়ংও চিন্তা করেননি যে তার একটি সাহসী পদক্ষেপ সমগ্র দেশকে বিবেচনা করতে বাধ্য করবে। সেই দিন এখন অতীত হয়ে গিয়েছে, কিন্তু তার ধ্বনি থামার নাম গ্রহণ করছে না। নগরের গলিতে, ব্যবসায় স্থলে, চায়ের স্টলে এবং বিদ্যালয়ে একই আলোচনা। তপস্বী ছিল না সে তো স্বয়ং জেলা প্রশাসক ছিল। প্রত্যেকের নয়নে চকচকে ছিল, যেন বছর ধরে দমিত কোনো স্বপ্ন পক্ষ বিস্তার করেছে। কিন্তু কি এই কাহিনী শুধুমাত্র একটি কর্মকর্তার ছিল, অথবা সেই প্রত্যেক ব্যক্তির যে কখনো কোনো থানায় লাঞ্ছিত হয়েছে, যা থেকে ব্যবস্থা তার অবস্থান থেকে পরিমাপ করেছে? এই কাহিনী সেই নয়নের জলের ছিল যাদের সর্বদা দুর্বল বলে গণ্য করা হয়েছে, কিন্তু সেই দিন সেই নয়নের জল নয়, অস্ত্র হয়ে উঠেছে। এবং যখন একটি কর্মকর্তা সেই অস্ত্র গ্রহণ করল, তখন ব্যবস্থার ভিত্তি কম্পিত হল। কিন্তু বিবেচনা করুন, যদি সেই তপস্বী অভিযোগ প্রদানের পর নীরব উপবিষ্ট হয়ে যেত, যদি সে পরাজয় স্বীকার করত, তাহলে কি কখনো সত্য প্রকাশিত হতো? এটাই তো এই কাহিনীর সর্বাধিক বিশাল শিক্ষা। কখনো অসম্মানের সম্মুখে অবনত হওয়া উচিত নয়। কোনো পার্থক্য পড়ে না আপনি কোন অবস্থায় বিদ্যমান, কি পরিধান করেন, অথবা আপনার স্বর কতটা মন্দ। যদি আপনার উদ্দেশ্য খাঁটি, তাহলে সমগ্র ব্যবস্থা আপনার সাথে দণ্ডায়মান হতে পারে। এই কাহিনী আমাদের এটাও শিক্ষা দিয়েছে যে ক্ষমতা শুধুমাত্র আসনে নয়, সে সেই ব্যক্তিতে যে সত্যের সঙ্গী হতে ভয় পায় না। যখন জেলা প্রশাসক সাহেব তপস্বীর ভেষ পরিধান করলেন, সে শুধুমাত্র পরীক্ষা নয়, সে একটি বিপ্লবের বীজ ছিল, যা এখন সমগ্র রাজ্যে বিস্তার লাভ করেছে। আজ সেই তপস্বী কোথাও প্রত্যক্ষ হয় না, কিন্তু তার কাহিনী প্রত্যেক দরিদ্রের অন্তরে জীবিত।
যখনই কোনো শিশু কোনো পুলিশ কর্মীর থেকে ভয় পায়, তার মাতা বলে, এখন সেই দিন অবশিষ্ট নেই পুত্র, এখন ন্যায়ও উচ্চারণ করে। এই পরিবর্তন অকস্মাৎ আগমন করেনি, কিন্তু একটি ব্যক্তির সাহস থেকে অবশ্যই আরম্ভ হয়েছে। কি আপনি মনে করেন যে পরিবর্তনের জন্য বলশালী হওয়া অপরিহার্য? না, পরিবর্তনের জন্য অপরিহার্য সত্যের সাথে দণ্ডায়মান হওয়া, চাই আপনি একাকী কেন না হন। কাহিনী সমাপ্ত হয়ে গেল, কিন্তু প্রশ্ন অবশিষ্ট আছে। আপনাকে এই কাহিনী থেকে কি শিক্ষা লাভ হয়েছে? মন্তব্য করে অবশ্যই জানান। কি এখনও কিছু মানুষ শুধুমাত্র এই কারণে লাঞ্ছিত হয় যে তাদের নিকট অর্থ নেই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমাদের স্থির হওয়া উচিত নয়, কারণ পরিবর্তন ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ দেশ পৃথিবীতে ন্যায় জীবিত না হয়, এবং যতক্ষণ প্রত্যেক সাধারণ ব্যক্তি বিনা ভীতিতে উচ্চারণ করতে পারে, আমিও মানুষ, আমারও মর্যাদা আছে।